সুপ্রিয় দর্শক, সবাইকে বৃষ্টি স্নাত এই সকালে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই খোলা আকাশের আয়োজন দেখতে। আমরা সবসময় চেষ্টা করি আয়োজনের মধ্য দিয়ে দেশের অর্থনীতি এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করতে। আজও তার ব্যতিক্রম হবে না। আর আপনাদের এই আয়োজন জুড়ে পুরো সময়ে আমি থাকছি সুবর্ণা নওয়াদির। আর আমাদের আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, যারা তাদের কর্মদক্ষতা দিয়ে দেশের ইকোনমিকে এগিয়ে নিতে সহায়তা করছেন। হ্যাঁ, আছেন SM জিয়াউল হক, FLMI, মুখ্য নির্বাহী কর্মকর্তা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সেই সাথে আরও আছেন MM মনিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, NRB গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমাদের এসে আপনাদের ব্যস্ত সময় থেকে সময় দিচ্ছেন, সত্যি আমরা ভীষণ কৃতজ্ঞ। ধন্যবাদ। খুব ভালো লাগছে এরকম বৃষ্টি মুখর একটা দিনে, মানে সত্যি মিষ্টি একটি দিন, খোলা আকাশের আয়োজন আপনাদেরকে পেয়েছি। শুরু করতে চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে মধ্যমায়ের দেশ হিসেবে এবছর আমরা আসলে স্বীকৃতি পেয়েছি, যেটি অনেক বড়। এবং সেই সাথে এবারের যে বাজেট ঘোষিত হয়েছে, সেই বাজেট নিয়েও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। যদিও কেউ সেই বাজেটকে খুব চ্যালেঞ্জিং বলছে, এটি একটি ঘাটতি বাজেট। MM মনিরুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার বিবেচনায় বাজেট সম্পর্কে একটু শুনতে চাই। ধন্যবাদ সুবর্ণা। অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা আমাদের সবসময় আমরা একটা হাই অ্যাম্বিশিয়াস বাজেট বলি আমরা, এবং অ্যাম্বিশনকে নিয়ে স্বপ্ন নিয়েই আসলে আমাদের পথ চলা। আমাদের সরকার যেভাবে উন্নয়নের স্বপ্ন দেখছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য কাজ করছেন। এবং বাজেট ওভারঅল যদি বলে, ওভারঅল বাজেট ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ এখানে অনেক যে চ্যালেঞ্জিং, বাট সবসময় চ্যালেঞ্জিং এটাও একটা ব্যাপার যে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়। এবং বাংলাদেশের মানুষ আসলে অল টুগেদার ভেরি রেজিলিয়েন্ট, তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসলে সক্ষম। তাই আমি মনে করি যে বাজেট আছে তাতে তারল্যের কিছুটা প্রভাব বাড়বে, এবং সেখানে যদি মানুষের আয় বাড়ে, মানুষের যদি তারল্য থাকে, ডেফিনেটলি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। সেখানে বিমা সেক্টরে আমি যদি কাজ করি, ডেফিনেটলি মানুষের একটা আর্থিক সচ্ছলতা থাকলেই আসলে দে উইল থিঙ্ক অ্যাবাউট ইন্স্যুরেন্স, ইনভেস্টিং মানি। তাই আমি মনে করি যে এই বাজেট ডেফিনেটলি আমাদের অন্যান্য সেক্টরের পাশাপাশি বিমাকেও হেল্প করবে টু গ্রো। এই জায়গা থেকে আমরা যদি বলি যে আসলে যখন যে কোনো ইনভেস্টমেন্ট হওয়া মানে সেখানে আসলে বিমাতেও অটোমেটিক মানে সব এটা তো একই যোগসূত্রে গাথা, তাই না? সো সেই জায়গায় কিন্তু বুস্ট আপ হওয়ার কথা। যেটা বলছিলাম যে উন্নয়নের সঙ্গে যেরকম যে মেগা প্রজেক্টগুলো আছে, ডেফিনেটলি সেখানে আমাদের নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা আছেন, ডেফিনেটলি সেগুলোকে এনশিওর করতে হয়। প্রজেক্ট কমপ্লিশন বলেন, ওয়ার্কার যারা এনগেজ থাকে, প্রজেক্ট কমপ্লিশন, এই ধরনের একটা নিরাপত্তা নন লাইফের মাধ্যমে হয়ে থাকে। ঠিক অ্যাট দ্য সেম টাইম আমরা যারা লাইফ সেক্টরে আছি, শ্রমিকদের নিরাপত্তার যে বিষয়গুলো আছে, লেবার যে এনশিওর করে তাদের মারা গেলে অথবা দুর্ঘটনায় যদি কবলিত হয় তাদের ক্ষতিপূরণ দেওয়া, ইভেন অসুস্থ হলেও তাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা আসলে ইন্স্যুরেন্সের মধ্যে এনশিওর করা হয়। সো এই যে বললাম যে উন্নয়নের সঙ্গে সঙ্গে আসলে মানে উন্নয়নের সঙ্গে ইন্স্যুরেন্স আসলে জীবন মানের উন্নয়ন, তো তার সঙ্গে ইন্স্যুরেন্সটা একা ওতপ্রোতভাবে জড়িত। জি, সেখানে আসলে ফিচারগুলো নিয়ে আরো কিভাবে কাজ করা যেতে পারে, মানুষকে আরো বেশি আসলে যদি আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বলি, তাহলে সেই বিষয়ে আমি শুনতে চেষ্টা করবো আপনার কাছ থেকে। আবার আসতে চাই SM জিয়াউল হক আপনার কাছে। আমরা আসলে যে আমরা দেখছি যে বাজেট নিয়ে আমাদের সবার মধ্যে যে আকাঙ্ক্ষা যেমন তৈরি হয়েছে, তেমনি চ্যালেঞ্জটাকে নিয়ে কিভাবে আমরা আসলে এই বাজেটকে সাকসেসফুল করতে পারি, কিভাবে সফল করতে পারি, সেটি নিয়েও কিন্তু আসলে এখনই শুরু হয়ে গেছে কর্মকাণ্ড। আপনি কি মনে করেন যে সেই ক্ষেত্রে আসলে বিমা সেক্টর আমাদের বাজেট মানে যেইভাবে সমান্তরালি চলা উচিত, সেটা আসলে কি হচ্ছে? আসলে আমাদের যে বাজেট বা পূর্ববর্তী বাজেটগুলো থেকে যে এবছরের বাজেট, এটা তো পর্যায়ক্রমিকভাবে বাজেটটা এগিয়ে যাচ্ছে, এবং সরকার কিন্তু আমাদের একটা সক্ষমতার জায়গা দেখাচ্ছেন, এবং এই সক্ষমতার জন্যই কিন্তু আমাদের অনেক অ্যাম্বিশাস বাজেট হচ্ছে। স্যার যেটা বলছিলেন যে তারল্যের কথা, অবশ্যই সেখানে কিছু তারল্যের বিষয় আছে। কোভিডের কারণে হয়তো সরকারকে অন্যদিকে মনোযোগ দিতে হচ্ছে, ডেভেলপমেন্ট খাতে হয়তো কিছুটা কস্ট কাটের ইস্যুস তৈরি হচ্ছে। বাট আপনি যে কথাটা বললেন যে বিমা সেক্টরের সাথে যদি বাজেটের সমন্বয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে কিছুটা হয়তো এখানে বিমা সেক্টরে নজরটা কম আছে আমি বলবো, যদিও বিমা সেক্টরটা পেনিট্রেশন বা জিডিপির গ্রোথে সেইভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। তার জন্য হয়তো কিছু নীতি প্রয়োজন, এবং সেই নীতিগুলো যখন
সমন্বয় হবে তখন কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। আমি একটা জিনিস বলতে চাই যে যেসব দেশগুলো উন্নত হয়েছে বা আজকে আমরা যে আমাদের দাবি করি উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশগুলো কিন্তু পুরো রিস্ক প্রোটেকশনটা হয় ইন্স্যুরেন্স মেকানিজমে, কিন্তু আমাদের দেশে সেই মেকানিজমটার কিন্তু অভাব ছিল। লাইফ নন লাইফ সব মিলে আমি পুরো ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলবো, কারণ ইন্স্যুরেন্স কি করে? ইন্স্যুরেন্স ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট। এই আমার টোটাল এন্টার কমিউনিটি বা আমার অ্যাসেট, প্রপার্টি, লাইবিলিটি প্রত্যেকটা ইকোসিস্টেমের একটা সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে। ইটস এ রিস্ক ফ্যাক্টর। এখন আমরা যখন উন্নত বিশ্বের মতো দেশ হতে যাচ্ছি, তখন কিন্তু এই রিস্ক ফ্যাক্টরকে কিন্তু ইন্স্যুরেন্স মেকানিজমকে দিয়ে যদি প্রোটেক্ট না করা যায়, তাহলে কিন্তু ইকোনমি এগিয়ে যাবে না। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। কিন্তু আসলে আমি সেক্ষেত্রে আমরা বলবো যে একটা মান কিন্তু হারাবে ডেফিনেটলি। এবং সেই জায়গাটায় আমি লাইফ সেক্টরকে প্রতিনিধিত্ব করছি তাই না, আমি এন্টার ইন্স্যুরেন্স সেক্টরকে যদি বলি, গভর্নমেন্ট যদি তখন রিয়েলাইজড হয়েছে, আমি কিন্তু যখন বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনা এসেছে যে আমরা উন্নত দেশ হব, যখন প্রধানমন্ত্রী ভেবেছেন যে আমরা এই উন্নয়ন আর দরিদ্র দেশের কাতারে থাকবো না, তখনই ওনারা কিন্তু ইন্স্যুরেন্সে মনোযোগ দেওয়াটা শুরু করেছে। এবং আমার আইনের পরিবর্তন হয়েছে, আমরা গত বছর জাতীয় বীমা দিবস পেয়েছি, এবারও সেটাকে সেলিব্রেট করেছি। সো সরকার কিন্তু বুঝতে পেরেছে তার ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের প্রত্যেকটা পোর্টফোলিওকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সেই পোর্টফোলিওর মধ্যে ইন্স্যুরেন্সকে কিন্তু বাইরে রাখলে আগানো সম্ভব হবে না। ইটস এন্টায়ার টিমকে একসাথে এগোতে হবে। এবং আমি জানি যে ফাইন্যান্স মিনিস্টার স্যারেরও কিন্তু এর প্রতি অত্যন্ত নজর আছেন, এবং উনি কিন্তু এই ইকোসিস্টেমে আনার জন্য আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যাতে শেয়ার মার্কেটে আসতে পারে, তার জন্য যারা বাইরে আছেন তাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছেন, সহজ করে দিচ্ছেন, যার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার। এবং আমার প্রতিষ্ঠানও কিন্তু এই বছরই এনলিস্ট হওয়ার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছে। সো আমরা নতুন কোম্পানির মধ্যে দ্বিতীয় কোম্পানি হিসাবে এই কাজটা করেছি। সো সরকার আমাদেরকে কিন্তু এই যে এগিয়ে যাওয়ার যে স্বপ্নের কথা, কিন্তু সেই স্বপ্ন দেখাচ্ছে, আমরা সেই স্বপ্নের জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। খুব চমৎকার। আমরা বিশ্বাস করি যে আসলে দিনকে দিন যেভাবে আমাদের, আপনি যে রিস্ক ফ্যাক্টরের কথা বললেন, আমাদের যেমন উন্নয়নের কর্মকাণ্ড যখন বাড়ে, তখন কিন্তু নানা রকম রিস্ক ফ্যাক্টরগুলো বাড়ে। সেই রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আসলে ইন্স্যুরেন্স অন্যতম একটা, আমার মনে হয় যে কি ফ্যাক্টর বা কি রোল প্লে করতে পারে। আবার আসতে চাই ম্যাম মনির আলম আপনার কাছে। আপনি সুদীর্ঘ সময় ধরে আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সার্ভ করছেন, এবং এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অনেক অবদান রয়েছে। একটু যদি আপনি বলেন যে আসলে ফিচারের কথা যদি আমরা বলি, যে এখনো আমাদের লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা তত বেশি সচেতন নয় যতটা হওয়া উচিত, সেই ক্ষেত্রে যদি আপনি এই সম্পর্কে একটু বলেন। অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ডেফিনেটলি, এটা যেটা জিয়াও বলছিল যে এটা ইগনোরড। আসলে আমাদের এখনো বলি যে হ্যাঁ, আমরা হয়তো আমাদের বাজেটটা অনেক উচ্চাভিলাষী হয়েছে, কিন্তু দেখেন যদি স্পেসিফিক্যালি বলি, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিন্তু কোনো ওরকম কোনো দিক নির্দেশনা বাজেটের ভিতর নাই। আবার ফিরে যাওয়ার জাস্ট বাজেটের কাছে, জাস্ট এটাকে গুরুত্ব বোঝার জন্য। দেন দেখেন বছর 3 আগেও কিন্তু বাজেটে একটা কথা ছিল যে পেনশন প্ল্যান ফর মাস পিপল। এটা একটা আশা আলো দেখেছিল যে আমাদের দেশের মানুষ যারা মাস পিপল যারা আছেন, তাদেরকে একটা সাস্টেনেবল ওল্ড এজের জন্য প্রবলেম না হয়, তার জন্য একটা কলগ্রহ না হয় সমাজের, সো একটা মাস ইন্স্যুরেন্স ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু এখন কিন্তু দেখেন লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা এটার কোনো ফোকাস দেখছি না। আমরা অনেক সময় দেখেছি, দেখেন ইউনিভার্সাল হেলথ ইনিশিয়েটিভ নিয়ে আমাদের যারা দাতা সংস্থা আছে, আমাদের পলিসি মেকিং আছে, তারাও কাজ করেছেন, কিন্তু কোনো ভিজিবলি দেখছি না। সো আমি যেটা বলি যে ইন্স্যুরেন্সে আসলে ওয়ান অফ কিছু না, ইটস এ টোটাল ইকোসিস্টেমের ভিতর প্রসেস। এবং যদি বলি যে এখন উই আর ইন দ্য কোভিড সিচুয়েশন, যেখানে আমরা যদি অন্য বিশ্বের দিকে তাকাই, তো এখন যেখানে আমাদের হাউ উইল টেক ইট ফরওয়ার্ড, ডেফিনেটলি বিগ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের। জানেন যে অন্যান্য ব্যাংক বলি, লিজিং বলি, কিংবা এনজিও বলি, বাট উই আর অলসো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বাট উই হ্যাভ সাম লিমিটেশনস। যেটা বলি আমাদের ব্যবসাটা মূল যে কারণে হয়, যেটা ডকুমেন্টেশন, মানে এই পেপার ওয়ার্ক ইজ এ ভেরি বিগ হাসেল। আপনি ইন্স্যুরেন্স করতে চান, কিন্তু যখন আপনাকে বলা হবে এই ডকুমেন্টগুলো দেন, আপনাকে এই মেডিকেল রিপোর্টগুলো দেন, ইউ হ্যাভ টু গো টু দিস মেডিকেল ডায়াগনোসিস সেন্টার, এই কোভিড সিচুয়েশনে কেউ যেতে চায় না। এবং এইখানে কিন্তু এক ধরনের, আমি বলবো যে একটা অবহেলাই কাজ করে। না, আমি বলছি যে বলছেন অবহেলা আছে, মানে আমি হাউ ইউ টেক ইট ফরওয়ার্ড, বিকজ এটা আছে, বাট উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড। এবং যেটা হয় যে আমি মনে করি যে ডিজিটালাইজেশন যে সরকারের যে স্টেপটা আছে, তো এটাকে আসলে অ্যাডপ্ট করে, এবং যেহেতু বিশ্বের অন্যান্য দেশে এটাকে অ্যাডপ্ট করছে, বিকজ এখন দেখেন যে অ্যাপ অনেক মানে সহজেই, শুধু না আমি বলি যে বলেন যে ডকুমেন্টেশন, যে মেডিকেল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, যেগুলো আমাদের আসলে একটা হচ্ছে কেওয়াইসি, যেটা মানুষ আমাদের ইন্স্যুরেন্স হার্ডেলসটা কোথায়, কেওয়াইসি ব্যাংকেও লাগে, আমাদেরও লাগে, বাট উই আর ডিফারেন্ট। কোথায় যে ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং লাগে, তার আর্থিক সক্ষমতা একটা দেখতে লাগে আমাকে। থার্ড ইস্যু হচ্ছে আমাদের মেডিকেল ইস্যু।
সো এই দুটো জায়গায় কিন্তু আমাদের ন্যাশনাল ডেটা নাই। সো ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হু ইজ অ্যাসপায়ারিং টু হ্যাভ এ ইন্স্যুরেন্স পলিসি ফর হিম অর হিজ ফ্যামিলিজ, এই দুটো ডকুমেন্ট কিন্তু আমাদের যদি আমাদের এখন যদি পুরো ইকোসিস্টেমে আনা যায় যে তার তার আর্থিক রিপোর্টগুলো যদি সেন্ট্রাল থাকে, আমাদের হেলথের যদি সেন্ট্রাল ডেটাবেস তৈরি হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি আর ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সো ইটস নিয়ে পসিবল, এগোচ্ছি, আমাদের ন্যাশনাল আইডি আছে। সো এখন একটা জাস্ট একটা ন্যাশনাল লেভেল পলিসি দরকার যে যেখানে টেস্ট করুক না কেন এটা ডেটাবেস, বাট ইট হ্যাজ টু বি সিকিউর বিকজ ইটস পার্সোনাল ডেটা। Of course. সো নো ওয়ান ক্যান হ্যাভ অ্যাক্সেস, বাট এটা যদি একটা অথরিটি এরকম এমনিতে থাকে। যেমন হসপিটালগুলো কিন্তু আজকাল আমরা দেখি যে উন্নত Personally. হসপিটালগুলো পার্সোনালি তারা করছে। আমি আজকে So it is একটা হসপিটাল centrally- করলাম, আজকে আরেকটা হসপিটাল করলাম, জি। দ্যার ইজ নো ইন্টারলিঙ্কড। এক্স্যাক্টলি। সো দ্যাট শুড বি সাম ইন্টারলিঙ্কড এবং ডেটাটা থাকা। ইভেন আমার মনে হয় যে এটা একজন পেশেন্টের পরবর্তীতেও তার যে অবশ্যই কোনো helpful চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি এটা হেল্প করবে। আমি জাস্ট আপনাকে একটু বলি যে ইভেন এই যে আমাদের দেখেন এখন ইন্স্যুরেন্স সেক্টর রিফর্ম যে ডেভেলপমেন্ট স্টেপ নেওয়া হয়েছে, সরকার প্রায় 652 কোটি টাকা আমাদেরকে ইনভেস্ট করেছেন। এটা একটু রিভিউ করা উচিত যে আসলে এই করোনা পরবর্তী অবস্থায় যে প্ল্যানটা নেওয়া হয়েছিল 5 বছর আগে, আমরা উই আর স্টিক টু দ্যাট সেম প্ল্যান, বাট করোনা আমাদেরকে নতুন ভাবে আসলে চিন্তা করা এটা অবশ্যই করতে হবে। এটা জি, অবশ্যই। তাই মনে করি গভর্নমেন্ট যে এই যে 652 কোটি টাকা যে প্রজেক্ট আছে এটাকে যেন একটু বর্তমান প্রেক্ষাপটে রিভিউ করা উচিত এবং হাউ ইট ক্যান মেক ইউজার ফ্রেন্ড, মানে আমাদের যারা আমরা যারা আছি, যারা এই সেক্টরে যারা আছি, তাদের কনসেন্ট নিয়ে যদি এটাকে একটু রিফর্ম করা আরো হয়, মানে কিভাবে আরো সো ভালো করা আমার মনে হয় যায়। অল টুগেদার যেটা বলছিলাম যে আসলে পেপারলেস বলি আমরা, পেনলেস বলি, টাচলেস বলি, বাট আমাদের সেক্টরটা ডেভেলপ করে কিন্তু আমাদের পুরো এই ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে ফেস টু ফেস সেলিং। Right. এই ফেস টু ফেস সেলিং থেকে ট্রান্সফরমেশন টু ডিজিটাল চ্যানেল, ইটস এ বিগ হিউজ একটা জার্নি আছে। সেক্ষেত্রে এই জায়গায় আপনি কিন্তু আসলে অনেক বড় ভূমিকা, আমি যতটুকু জানি আপনি এর আগে যখন আরেকটি প্রতিষ্ঠানে ছিলেন সেখানে কিন্তু অ্যাপের মাধ্যমে করা হয়েছে। পেপারলেস আপনি করতে চেষ্টা করেছেন, অসাধারণ। আমরা আরো শুনতে চেষ্টা করবো, আবারও আসতে চাই এস.এম. জিয়াউল হক আপনার কাছে। আমরা যেমনটি দেখেছি এবারের বাজেটে সামাজিক নিরাপত্তাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানে সমাজের যার অংশ আমরা মানুষ, তাদের যদি ওই জীবন, আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স নিয়ে বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আলাদা করে বাজেটে কিছু অ্যাড্রেস করা হয়নি। আপনি কি মনে করেন আসলে এই জায়গাটা নিয়ে আরো কাজ করার সুযোগটা কিভাবে সরকার করতে পারে? অবশ্যই সুযোগ আছে। আমি মনে করি সরকার যদি আমাদের সাথে বসতো এবং আমাদের সাথে আমাদের আলোচনাগুলো যদি জানতো, আমরা যেটা দেখছি, আমি বারবার উন্নত দেশের কথা এই জন্য বলছি যে এক সময় আমরা ডোনার ডিপেন্ডেন্ট ছিলাম, আমাদের ফান্ড আসতো, এখন কিন্তু আমাদের ফরেন ফান্ডটা এটা ড্রাইড আপ হয়ে যাচ্ছে, মানে এটার পরিমাণ কমে যাবে কারণ অন্যান্য দেশে চলে যাবে। আমি যেহেতু উন্নত দেশ হবো, আমাকে কেন দিবে? সুতরাং সেই জায়গায় আমার এই সামাজিক নিরাপত্তাটা তো এনশিওর করতে হবে। আর এই সামাজিক নিরাপত্তা তো শুধু সরকারের দায়বদ্ধতা না, সরকার একা কিন্তু সবাইকে এটা দিতে পারবে না। বিপিএল কমিউনিটি, আলট্রা পুয়ার কমিউনিটিকে হয়তো সরকার দিবে, যারা ফর্মাল সেক্টরে আছে, যারা মিডল ইনকাম, তাদেরকে কিভাবে প্রোটেকশন করা যায়। কিন্তু সরকার যদি আমাদের এই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম, যেটা ইন্স্যুরেন্সকে সামগ্রিকভাবে চিন্তা করতো, তাহলে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারতাম। যেমন ধরেন এখন অবশ্যই এখন স্যার যেটা বলছিলেন পেনশনের কথা, এখন সরকার যদি বলতো যে পেনশনটা প্রাইভেট পেনশন ওপেন করে দিব, সরকারি কর্মচারীদের 14 লাখের পেনশন আছে, আমাদের বাকিদের নেই, আমরা কিন্তু এই পুরো ইকোসিস্টেম দিয়ে পেনশনের আওতায় নিয়ে আসতে পারি। আমি ইন্স্যুরেন্স আনতে পারি এডুকেশন সিস্টেমের সাথে, আমি ইন্স্যুরেন্স আনতে পারি এই যে আমাদের আরএমজিতে 42 লাখ লোক আছে, তাদেরকে কিন্তু একটা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে আমরা এই 33টা ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের জন্য কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। কিন্তু সেই সিদ্ধান্তের জন্য সরকার কেন প্রতিটা জায়গায় নজর দিতে হবে? সরকার পলিসি দিবে, সরকার আমাদেরকে অন্তর্ভুক্তি করবে, যেটাকে আমরা ইনক্লুসিভ বলবো। এবং এই ইনক্লুসিভনেসটা যখনই ক্রিয়েট হবে, যখন সরকারের কিন্তু একটা বড় মানে প্রোপাগান্ডা আছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করবে। সো আমরা তো প্রাইভেট, আমাদেরকে যদি নিয়ে আসে তাহলে আমরা এই প্রাইভেট ইন্স্যুরেন্সটার মাধ্যমে, আমরা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স বলি, পেনশন বলি, এডুকেশন ইন্স্যুরেন্স বলি, ইভেন আদার প্রোটেকশনস যেগুলো ফর নন লাইফ সেক্টরসের ক্ষেত্রে, দেখেন একটা সময় সব বড় বড় প্রজেক্টের রিইন্স্যুরেন্স করতে হতো বাইরে, কিন্তু সরকার কিন্তু এখন সেটা জীবন সাধারণ বীমার মাধ্যমে করছে। তাহলে বাংলাদেশের কিন্তু এই একটা নীতির মাধ্যমে সক্ষমতা তৈরি হচ্ছে। আমাদের এর আগে দেখেন অলরেডি কিন্তু সেই মানে নন লাইফে আমরা দেখেছি যে ইয়া করছে একটা বড় এটা কিন্তু অঙ্ক যোগ করতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, সেই জন্যই বলছি আমরা শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে চ্যানেল আই শীর্ষ সংবাদের। সুপ্রিয় দর্শক, আমরা থাকছি ফেসবুকে এবং ইউটিউবে, আবার ফিরবো নিউজের পরে, আমাদের সাথে থাকবেন।
মনিরুল আলম, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দিনকে দিন যে ডিজিটালাইজেশনের গুরুত্ব সেটা কিন্তু আসলে সবখানেই হয়ে পড়ছে, এবং যদি আমরা ডিজিটালাইজ করতে পারি, একটা সেন্ট্রাল ডেটাবেস করতে পারি, তাহলে আমাদের যে কোনোভাবেই এই ধরনের বিষয়গুলো সলভ করার ক্ষেত্রে অনেক বেশি দ্রুত করতে পারবে। সেক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে আছেন এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্সে, আপনি আসলে কিভাবে ভাবছেন, কিভাবে প্ল্যানিং করছেন? অ্যাকচুয়ালি এটা আমি জানি, আমার সবসময় মাথায় থাকে এটা আসলে যে যেখানে যেখানে কাজ করি তার পুরো ইকোসিস্টেম দেখা এবং সেখান থেকে হাউ উই ক্যান ট্রান্সফর্ম ইট। হ্যাঁ, বলবো এনআরবি আসলে ওই দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, বাট উই ইট ইস ইন আওয়ার প্ল্যান। তো সক্ষমতার ব্যাপারও আছে, তো আমরা ডেফিনেট স্ট্র্যাটেজিক প্ল্যান নিচ্ছি এটাকে কীভাবে ওভারকাম করা যায়। বাট আমি যেটা হচ্ছে শুধুমাত্র যে হয়তো এই ইতিমধ্যে হয়তো 3-4টা কোম্পানি কি 4-5টা কোম্পানি হয়তো ডিজিটালে এগিয়ে গেছে, বাট এটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয় যদি সরকার থেকে এটার পৃষ্ঠপোষকতা করা না হয়। আরটা যেটা হচ্ছে যে সবাই বিভিন্ন ডিরেকশনে যায়, আর সেন্ট্রাল ডিরেকশন থাকা দরকার। যেটা বলছিলাম যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর যে রিফর্ম যে প্রোগ্রামটা আছে যেটা, তো সেখানে আসলে হ্যাঁ অবশ্যই এখানে একটা আইটি একটা বড় ফ্যাক্টর আছে। তো সেখানে আসলে আমাদের সেই জায়গা থেকে তো আমরা অনেকটা আসলে এগিয়ে গেছি, কিন্তু আমি হ্যাঁ ওটা ইন্ডিভিজুয়ালি কোম্পানিগুলো গেছে, কিন্তু আমি যেটা চাই যে আমাদের ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা নেওয়া আছে সরকারের, তার ভিতরে আসলে একটু এই যে বললাম যে কোভিড সিচুয়েশনকে ফোকাস রেখে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনক্লুসিভ করে একটা প্রোগ্রামে নেওয়া উচিত। তাতে হবে কি সেন্ট্রাল ডেটাবেস যে বলেন, এখন আমরা ওয়েদার শুড উই বাই এ ইন্ডিভিজুয়াল সার্ভার অর উই টেক ক্লাউড সার্ভিস। এখন ক্লাউড সার্ভিস অতগুলো আছে যে বেশিরভাগই ধরেন যারা অ্যাট্রাকটিভ আমাকে প্রাইস দিচ্ছে সেটা দেশের বাইরে, যেটা আমাদের ডেটা প্রোটেকশনের যে বিরাট হ্যাম্পার। আমাদের ধরেন আইসিটি সেক্টর, আমাদের কালিয়াকৈর কিংবা যশোরে আমাদের ক্লাউড আছে, সরকারি ক্লাউড আছে। এখান থেকে ইডরা ক্যান টেক সাম ইনিশিয়েটিভ যে তোমার সার্ভার কেনার দরকার নেই, এই সার্ভার যে আমি যে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করছি ডেটা প্রোটেকশনের জন্য ইকুইপমেন্ট ইন্ডিভিজুয়ালি নিচ্ছি, যদি সেন্ট্রালি একটা ডেটাবেস থাকে যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান সাবস্ক্রাইব এবং সেটা সরকার ন্যাশনাল ইকোনমিতে এই করতে পারে, আমাদের ডেটা সিকিউর থাকে, স্মার্ট হবে, আসলে আমরা আপগ্রেডেশন হবে। তো এই জাস্ট মানে আমি যেটা বলি যে আসলে আমাদের চিন্তা চেতনার মাধ্যমে কিন্তু অনেক পয়সা কম খরচ করবে ন্যাশনাল লেভেলে। কারণ আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টর ডেফিনেটলি অনেক ভালো করছে, বাট দেয়ার আর সাম ব্যাড নেমস অ্যাজ ওয়েল। সেই সেক্টরগুলোকে আসলে আমি যেটা বলি যে কাউকে ইগনোর করা যাবে না, যেটা ইনক্লুসিভ না বলছিল যেটা যে টোটাল, এবং আমার ইন্স্যুরেন্সকে শুধু ইকোনমি থেকে বাইরে করলে হবে না। এই যে ব্যাংকিং সেক্টর, আমি সবসময় বলি আমার কর্মীদেরকে, we are working in a financial institutions. Absolutely. Our product is different than bank, but it's a financial institutions. Right. Our product is insurance. So think like that. তো আমি চাই সরকারের কাছে চাই যে উই আর এ পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, অ্যান্ড আমাকে জন্য ব্যাংকে যেভাবে গুরুত্ব দেওয়া যেমন বলি কোভিড সিচুয়েশনে দেখেন ব্যাংকার কোভিড আক্রান্ত হলে একটা ক্ষতিপূরণের সরকার ডিরেকশন দিয়েছে, একটা কর্মী মারা গেলে সরকার একটা ক্ষতিপূরণ এনশিওর করতে বলেছে। আমাদের ইন্স্যুরেন্স সেক্টর আনফর্চুনেটলি এটা আমরা ইন্স্যুরেন্স কাজ করি, বাট উই ডোন্ট হ্যাভ এনি ওই ধরনের কোনো, আনলেস ইটস বিন টেকেন বাই আওয়ার আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন, স্পন্সর আছেন, তারা যদি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসেন, আমার কর্মীদেরকে কিন্তু কোনো প্রোটেকশন ব্যবস্থা নেওয়া হয়নি। জানেন যে এটা গভর্নমেন্ট পলিসি ছাড়া আসলে কেউ এটা নিতেও চায় না। তাই আমি মনে করি যে এই সেক্টরটাকে আসলে আমরা মনে করি যে, এবং যে বলছিল যেটা যে আমাদের এসডিজি গোল যেটা আছে, এসডিজি গোলে যদি 17টা পয়েন্ট দেখেন, কোনো পয়েন্টই আপনার sustainable, কারণ ওখানে হচ্ছে it's not development, it's a sustainable development. So insurance helps to have a sustainable development. So ওটা আমরা ভুলে যাই যে আমি ওয়ান টাইম ডেভেলপ করতে পারি, যে আপনি সোশ্যাল সিকিউরিটি কথা বললেন, well you can help someone to upgrade his lifetime for a few months or few days, but how are you going to make it sustainable? Exactly. So sustainability আনতে গেলে আপনাকে একটা প্রফেশনাল হেল্প লাগবে, একটা এই যে সেক্টর আমরা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করি, সোশ্যাল সেফটি নেট মধ্যে একদম সিস্টেমেটিক ওয়ে থেকে সোশ্যাল আসলে ইন্স্যুরেন্স ইজ এ সেফটি নেট, ডেফিনেটলি সেফটি নেট। এই সেফটি নেটটাকে আমাকে শুধুমাত্র টপ লেভেলে কিংবা যারা অ্যাফোর্ড করে তা না, ইট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল টু দ্য পুয়ার পিপল, একদম টপ টু বটম যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আসলে ইন্স্যুরেন্সটা কাজ করে কিন্তু বটম অফ দ্য পিরামিডে, বিকজ তারাই ভালনারেবল পিপল এন্ড দে নিড মোস্ট। রাইট, খুব চমৎকার বলেছেন, খুবই চমৎকার একটা আলোচনা। আমরা যেমনটি দেখছি আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাই যদি আমরা বলি, বাংলাদেশ বর্তমানে আসলে বর্তমান সরকার কাজ করছে 61টি ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন ডেভেলপ করার জন্য। সেখানে শুধু আমরা নন লাইফ ইন্স্যুরেন্স না, বরং সেখানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু মানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়েছে। আমরা আবারও শীর্ষ সংবাদের পরে সবাইকে আমন্ত্রণ জানাই খোলা আকাশের এই আয়োজনে, খুব চমৎকার একটা আলোচনা, আমরা আবার ফিরে যেতে চাই সেখানে। তো সেইখানে যারা কাজ করবেন, যারা কর্মী বাহিনী, তাদেরও কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের খুব জরুরি। তার মানে একটা বড় জায়গা কিন্তু আরও একটা বড় বৃহৎ পরিসরের লাইফ ইন্স্যুরেন্সের জন্য তৈরি হচ্ছে, খুলে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আসলে এখনো তাহলে আমরা কেন বিষয়গুলোকে অ্যাড্রেস করতে
করতে পারছি না। আমি এটা দুটো জায়গার বলবো যে আমার সুন্দর সুন্দর পলিসি আছে কিন্তু পলিসি এক্সিকিউশন হয় না। যে আমাদের বলা হচ্ছে লেবার লতে সবগুলো প্রতিষ্ঠানে যেখানে 50 জনের বেশি কর্মী আছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক, কিন্তু তারা রাখছে কি রাখছে না এটা দেখবে কে? অথরিটি কে? Right. সেই Monitoring জায়গাটায় এই এনফোর্সমেন্টটা এবং এই এনফোর্সমেন্টটা রাইটফুলি হচ্ছে না। এখন আমরা যখন যাচ্ছি আমাদের প্রজেক্ট দিয়ে প্রপোজাল নিয়ে, তখন কি যেহেতু ওখানে কোনো তারা প্রয়োজনে নিচ্ছে, মালিকদের পছন্দ হলে নিচ্ছে অথবা নিচ্ছে না, এই ধরনের একটা এই ইকোনমিক জোনগুলোতে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আর দ্বিতীয় যে বিষয়টা, আমাদের কোভিডের কারণে আমাদের কিন্তু একটা জায়গায় সক্ষমতা দেখানোর সুযোগ হয়েছে, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। স্যার যেটা বলছিলেন যে ডিজিটালাইজেশনটা আমরা সামগ্রিকভাবে যদি করতে পারি, পেপারলেস প্রসেসে যদি, এই যে আমি যাদের কর্মীদেরকে এনরোল করব, এখন আমার এনরোল করার জন্য কি আমাকে ওখানে যেতে হবে? না, আমরা সেই কাজটা করতে পারি, সেই কাজটাকে অন্যভাবে নিয়ে আসতে পারি, কমপ্লিট পেপারলেস সলিউশন নিতে পারি। এখন এই জায়গাগুলো আমরা কিন্তু করছি। স্যার যেটা বলছে 3-4টা কোম্পানি কমপ্লিট ডিজিটালাইজেশন করছে। আমাদের অ্যাপস আছে চার্টার্ড প্রিয়জন নামে, যেটা দিয়ে একদম আপনার ফুল জার্নি, ইউ ক্যান কমপ্লিট ইউর জার্নি ফর ইন্স্যুরেন্স, ফর এনরোলমেন্ট টু সার্ভিস, প্রতিটা জিনিস করতে পারেন। এখন এই জায়গায় আমি যেই পরিমাণ ইনভেস্ট করছিলাম, প্রতিটা কোম্পানি সেটা পারবে না। যে জায়গায় আমরা বাজেটের ক্ষেত্রে, বাজেটে হয়তো আমাদেরকে ওভাবে প্রণোদনা না দিক, আমাদেরকে কি করতে পারতো যে তোমরা যদি, স্যার যেটা বলছিলেন, সার্ভার অথবা ক্লাউড অথবা তোমার এই যে পেপারলেস প্রসেসে তুমি যেই জায়গাগুলো করবা সেখান থেকে তোমাকে কিন্তু ট্যাক্স রিবেট পেতে পারো, আমাকে এইভাবে সুযোগ দিতে পারতো। খেয়াল করে দেখেন আমাদের কর্মীরা যারা প্রতিটা তাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তারা যে কোনো প্রিমিয়াম আনার সাথে সাথে তার একটা আর্নিং হচ্ছে, আর্নিং থেকে তার 5% কেটে রাখা হচ্ছে। কিন্তু আইডিয়ালি 3 লাখ টাকার ইনকাম হলে তার উপর ইনকাম ট্যাক্স আসার কথা, কিন্তু এই যে এখানে তার তো 3 লাখ টাকা ইনকাম হয় না। সো এই 5%টা সরকারকে কিন্তু কন্ট্রিবিউট করছে। তাহলে আমি ওকে বিনিময়ে কি করছি? সরকার যে, স্যার যেটা বলছে, ব্যাংকে যেমন বলা হচ্ছে যারা কর্মীরা গেলে বা তা মারা গেলে বা কোভিড পজিটিভ হলে তাকে একটা প্রণোদনা দিতে হবে। একটা জিনিস আমি বলি, ইন্স্যুরেন্স ইজ এ নেটওয়ার্কিং, ইটস এ সোশ্যাল নেটওয়ার্কিং, আবার ইটস এ ফিজিক্যাল নেটওয়ার্কিং। কারণ আমি আপনার কাছে না গেলে আমার পলিসিটা হয় না, যতটাই ডিজিটালি হোক না কেন। এখন আমরা হয়তো ডিজিটালি জুম অথবা আদার মিনস দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে আমি হয়তো কানেক্টেড হচ্ছি, কিন্তু আনলেস আদারওয়াইজ আমি যদি মানুষের কাছে না যাই, আমার কিন্তু রিলেশন, হ্যাঁ, না হলে আমার প্রসপেক্টিংটা কমপ্লিট হয় না, আমার পলিসিটা ক্লোজ হয় না। তাহলে আমি যে আমার লাইফ রিস্ক নিয়ে যাব, তাহলে আমাকে কি প্রোটেকশন দিচ্ছে? হয়তো কিছু কিছু কোম্পানি, ওই যে কিছুর জায়গায় এসে যাচ্ছে, হ্যাঁ, কিছু কোম্পানি, যেমন আমার কোম্পানি, আমি ফুল ইন্স্যুরেন্স কভারেজ দিয়েছি, আমি ডিজিটালাইজ করেছি, আমি পেপারলেস করেছি। এখন আমরা যদি মাত্র 35টা কোম্পানির মধ্যে 5টা-7টা করি, পার্সেন্টেজ ইজ 10-20%। এই 20% ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার ইন্স্যুরেন্স। যে কারণে এই যে পুরো ইকোসিস্টেমে আমরা কেউ ভালো করলে আবার কেউ যে খারাপ করছে, তার কারণে রিপ্রেজেন্টেশনটা কমপ্লিট হচ্ছে না। সুতরাং গভর্নমেন্টকে এখনই একটা ভালো সুযোগ, আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এই জায়গায় প্রচন্ড নজর, আমাদের আইসিটি ডিভিশন ইজ ভেরি স্ট্রং, আমাদের এখন ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে, যেহেতু আমরা ফাইন্যান্স মিনিস্ট্রির পার্ট, আমরা যদি এই ইকোসিস্টেমটাকে সুন্দরভাবে এনে আমাদেরকে যদি বলা হয়, ওকে তোমরা ডিজিটালাইজ করো, পিপলের কাছে তুমি অ্যাপস নিয়ে যাও, তুমি পোর্টালের মাধ্যমে তুমি তাকে পেপারলেস সার্ভিস দাও, মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ করার সুযোগ কিন্তু রয়েছে, যেটা ইন্ডিয়ায় হয়েছে। এই ইন্ডাস্ট্রিটা আমার পার্শ্ববর্তী দেশ, আমি জাস্ট বর্ডার ক্রস করলে ইন্ডিয়ায় সবাই, এবং দে আর ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ ইন্স্যুরেন্স। আমি এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা জিনিস বলবো, অ্যাওয়ারনেস কিন্তু একভাবে হয় না। অ্যাওয়ারনেস আপনি যতই বলি না কেন, প্রাইভেট সেক্টর আমি যতই অ্যাডভার্টাইজমেন্ট করি না কেন, হবে না যতক্ষণ না পর্যন্ত বাধ্যতামূলক। আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, আপনি যদি ইউরোপে যেতে চান, আপনাকে প্রথমে কিন্তু ইন্স্যুরেন্স করার জন্য একটা মাথায় আসবে যে আমার ভিসার জন্য ইন্স্যুরেন্স লাগছে। সো ইউ আর বাউন্ড। আমাকে যখন সেইভাবে প্রোটেকশনের কথা বলা হবে, আমি খুব সিম্পল ওয়েতে, আমি যে কথাটা বলছিলাম, আমাদের ব্যাংকার্স কমিউনিটি ইজ এ বিগ, এখানে 1-1.5 লাখ লোক কাজ করছে, আমার আরএমজিতে 42 লাখ লোক কাজ করছে, আমাদের গভর্নমেন্টে 14 লাখ অফিসিয়ালস আছে, তারাও ইন্স্যুরেন্স প্রোটেক্টেড। যদি আমাদের টেলিভিশন মিডিয়ার কথাই ধরি, এখানে তো মানে এখানে আমাদের যারা প্রেস মিডিয়ায় আছে, তারা তাদের লাইফ রিস্ক নিয়ে কিন্তু কোভিড করছে, কিন্তু তাদেরকে কি আমরা ইন্স্যুরেন্স প্রোটেকশন দিতে পারছি? সিচুয়েশনে আমরা যদি বলি যে একেবারে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে কিন্তু আমরা একেবারে শুরু থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি, ডেফিনেটলি। এবং সেই জায়গাটাই আমরা এই ইন্স্যুরেন্স কিন্তু
প্রোটেকশন দিতে পারি, তাহলে সরকারের প্রয়োজন নেই, সরকার শুধু নীতি করে দিলে নীতি করে। আমরা কিন্তু তার মানে এখানে আপনারা দুজনেই কিন্তু এই বিষয়টি নিয়ে বলছেন, আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের নিশ্চয়ই এটি মানে দৃষ্টিগোচর হবে যে এখন সময় হয়েছে নীতিমালাটাকে সঠিকভাবে তুলে ধরে সেটা সামনের দিকে স্যার যেটা বলছিলেন কিছু 5 বছর আগে যে নীতি নেওয়া হয়েছে সেটাকে এখনো কার্যকর হচ্ছে, বাট কোভিড এর কারণে এই যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ সিচুয়েশনে যে আমাকে পলিসি চেঞ্জ করতে হবে, নিউলি আবার অ্যাডাপ্ট হ্যাঁ করতে হবে। এই জায়গাটাই কিন্তু গ্যাপ। খুবই চমৎকার বলেছেন। আমার মনে হচ্ছে অবশ্যই এই বিষয়গুলো খুব শিগগিরই নিশ্চয়ই দেখবে যথাযথ কর্তৃপক্ষ, সরকার নিশ্চয়ই দেখবে। আবার ফিরতে চাই আমি মোরেল আলম আপনার কাছে, আমরা শেষের দিকেই চলে এসেছি, একটু যদি বলেন আসলে বারবার একটি বিষয় চলে আসে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি সেখানেও কিন্তু খুব সফলভাবে তারা সেটা একেবারে, আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের একজন স্টুডেন্টের যে স্টুডেন্ট বীমা, মেডিকেল এগুলো এবং অন্যান্য যে কোনো দেশে পড়তে গেলে প্রথমে একজন ফরেন স্টুডেন্টের তার মেডিকেল ইন্স্যুরেন্স থাকাটা বাধ্যতামূলক। এখনো আমাদের বাংলাদেশে কেন একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কিংবা হায়ার স্টাডিজের জন্য সে প্ল্যান করবে, কেন এই জিনিসগুলো এখনো হচ্ছে না? ওই সচেতনতার জায়গাটা কেন আমাদের গড়ে উঠছে না? আপনি রাইটলি সেড, আসলে যে অ্যাওয়ারনেসের কথাটা আসলে আমাদের আমরা আসলে ওইভাবে আমাদের এডুকেশন সিস্টেম আসলে নাই। মানে আমাদের যে ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি বলি, আমি ইন্স্যুরেন্সে জয়েন করার আগ পর্যন্ত জানতাম না যে আসলে ইন্স্যুরেন্স কোম্পানি কি কাজ করে। অনেস্টলি বলি, আই এম টকিং অ্যাবাউট 30 ইয়ার্স ব্যাক। আশা করছিলাম যে অনেক চেঞ্জ আসবে। হ্যাঁ, এখন অ্যাওয়ারনেস এসছে, পাবলিক কিন্তু অ্যাটলিস্ট জানে ইন্স্যুরেন্স কি। কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে রেপুটেশন একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, নেগেটিভ পাবলিসিটি। হ্যাঁ, এটা একটু বলবেন যে এটা বলতে গেলে যায় না এটা ভালো হবে কিনা, বাট আমি যেটা মনে করি যে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার সরকার। কারণ আমি মনে করি যে ইন্ডিভিজুয়ালি অনেকে ভালো চেষ্টা করছে, বাট কিছু কিছু আমাদের যারা কাজ করছে আমরা আসলে ঠিক মতন কমপ্লায়েন্স ইস্যু বলি, রেগুলেটরি ইস্যু বলি, আমরা কিন্তু মানছি না। তো এই জায়গাটা আসলে এনশিওর করতে গেলে আইন আছে, আইনের পরিপালনটা একটু যথাযথভাবে দরকার। হয়তো আমি আমার খরচ নিচ্ছি নিজের কাঁধে, বাট আমরা কি ইন্ডাস্ট্রির স্বার্থে এই যে গ্রাহক, মানে আমি যখন জাপানে গেছিলাম একবার, যখন দেখুন যে কনজিউমার প্রোটেকশন প্ল্যান আছে, মানে আইনই আছে। সো এখানে বাংলাদেশে কিন্তু এই কনজিউমার্সের যে এখন যে গ্রাহক যারা ভোগান্তি হয় তাদের প্রোটেকশনের জন্য ইডরা অনেক স্টেপ নিচ্ছে। বাট আমি বলবো যে আরো ইফেক্টিভ নেওয়া উচিত। পিপল শুড সি যে ভিজিবল চেঞ্জেস, যে সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কেন গ্রাহক তার টাকা পাচ্ছে না, কেন তার ক্লেমেন্ট তার ঠিক টাইমলি পাচ্ছে না। তো এই যে আমার কর্মী যারা আছে তাদেরও তাদের কিছু গ্রিভেন্স আছে, তারা কাজ করে তাদের ওইভাবে তাদেরকে অ্যাড্রেস করা হয় তাদের প্রয়োজনের সময়। এই সবগুলো একটু ওয়ান টু ওয়ান না। তো যাক, এই কথার সঙ্গে সঙ্গে আমি বলি, বাট আশার বাণী বলি। জানেন সরকার ব্যাংক অ্যাসুরেন্সের ব্যাপারে কথা বলেছেন। থ্রু ব্যাংক যখন আমরা পার্টনারশিপে কাজ করব, ব্যাংক দেখেন আমাদেরকে, অনেকে বলে যে আমাদেরকে মানে ওই ফাইন্যান্স ইনস্টিটিউশন ট্রিট করতে চায় না। থ্রু ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স কিন্তু আসলে হ্যান্ড টু হ্যান্ড কাজ করে সারা বিশ্বে একসঙ্গে কাজ করে। যেমন ব্যাংক যতগুলো লোন দেয়, কথা বলি যে মানে কয়েকশো কোটি টাকা তারা লোন দিচ্ছে, এর সঙ্গে ডেফিনেটলি একটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে পারে। বিকজ ইন টার্মস যখন কোনো এন্টারপ্রেনার মারা যায় তার রিপে করা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়। যেটা কিম্যান ইন্স্যুরেন্স আছে, অথবা যদি বলি ব্যাংকের যে ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স যেগুলো আছে, এটা একটা স্কোপ আছে। তো সরকার একটা পলিসি করে দিলেই কিন্তু ব্যাংক এটা মানতে বাধ্য। সেক্ষেত্রে ব্যাংক যেরকম তার ডিফল্ট অ্যামাউন্টের কথা এলপি থেকে যদি এনপি থেকে বেরিয়ে আসতে পারে, ঠিক ইন্স্যুরেন্স কোম্পানিকে তার রেভিনিউ জেনারেট করতে পারে। তো যেটা বলছিলাম যে এসডিজির কারণেই আমি বলছিলাম যে অনেকগুলো ব্যাংক ইন্স্যুরেন্স আছে, এবং এই যে বান্ডেল প্রোডাক্টগুলোর কথা বললাম, শুধু ব্যাংক, এনজিও, লিজিং, all financial sector should work together. এটা আমরা যেন সাইলো বেস যদি ইন্ডিভিজুয়ালি কাজ করি, কেউ আমরা উপকৃত হবে না ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপ করার। এবং আমার মনে হয় যে যারা অসাধু চিন্তা ভাবনা নিয়ে এগোয় তারাও কিন্তু এগোতে পারবে না। অসাধারণ একটি আলোচনা উপহার দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়েছে সেইটি আরো অনেক বেশি ফ্লারিশ করার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, এবং এখান থেকে রেভিনিউ পাওয়ার, জিডিপিতে যোগ করার একটা সুযোগ রয়েছে। নিশ্চয়ই সরকার সেই দিকে দৃষ্টিপাত করবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সহ আমাদের জিডিপিকে এগিয়ে নিতে নিশ্চয়ই বিমা সেক্টরকে সাথে রাখবে। আবারও অসংখ্য ধন্যবাদ চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে খোলা আকাশের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ উপস্থাপনার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের খোলা আকাশের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে সবসময় সাবধানে চলাচল করবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।